বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব আছে। জামায়াত গণতান্ত্রিক কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলের উদ্বোধন। $100 কোটি বিনিয়োগের সম্ভাবনা দেখছে সরকার। তীব্র গ্যাস সংকটে দিশেহারা পরিবহন খাত। আলটিমেটাম দিয়ে প্রতীকী সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার। এবং 2 সপ্তাহ পর থামল যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। অস্ত্র কমে আসায় আক্রমণ বন্ধ, এমন দাবি নাকচ ট্রাম্পের। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুরের টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমিরকে নিজেদের গঠনতন্ত্র আবার দেখার আহ্বান জানিয়ে দলটি গণতান্ত্রিক কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। এছাড়া চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে জানিয়ে তিনি বলেন, প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের সিদ্ধান্ত নেবে ইসি। জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা হয়েছে। সকালে সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন করতে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সিস্টেম সম্পর্কে জানানো হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং এসবের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। তীব্র গ্যাস সংকটে দিশেহারা পরিবহন খাত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অপেক্ষা করছেন চালকরা। এদিকে সংকট আছে বাসাবাড়ির গ্যাস লাইনেও। দিন কিংবা রাত, রাজধানীর সিএনজি স্টেশনগুলোর চিত্র এখন একই রকম। মাত্র কয়েক মিনিটের গ্যাসের জন্য চালকদের অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। 1 ঘন্টা 30 মিনিটে ঢুকলাম পাম্পের ভিতরে, আরো মনে করেন যে আধা ঘন্টা যাইবো নিতে নিতে, তাহলে 2 ঘন্টায় হয়ে যাবো। আমি 3.5 ঘন্টা অপেক্ষা করছি। আমি গ্যাস যদি লাইনে থাকে আমি চাহিদা অনুসারে আমি গ্যাস পাবো। মূল গ্রিডে সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে গ্যাসের চাপ খুবই কম, ফলে দীর্ঘ সময় দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত সিএনজি। এই যে গ্যাস, কয় টাকার গ্যাস ঢুকে আল্লাহ জানে, অল্প টাকার গ্যাস ঢুকে আসলে সারাদিন কভারেজ করা যায় না। এখান থেকে ইউটার্ন নিয়ে মহাখালীর টার্মিনাল থেকে এই পর্যন্ত গ্যাস পাম্প পর্যন্ত আসতে নর্মালি 3.5 ঘন্টা লাগছে। আর গ্যাস পাম্পে আসার পরে তো প্রেশার নাই, 100 প্রেশার গ্যাস ঢোকে না। সময় সংকটে ট্রিপ কমে যাওয়ায় চালকদের আয় নেমেছে অর্ধেকে। কবে স্বাভাবিক হবে তাও জানে না কেউ। আমরা যদি সারাদিন পাম্পের সিরিয়াল লাগে বসে থাকি, মালিকের জমা দেবো কোন সময়, আমরা খাবো কোন সময়, ঘর ভাড়া দেবো কেমনে, আমরা চলবো কেমনে কোন? লাইনে খাওয়া হচ্ছে 2 ঘন্টা হয়েছে। আর এই সংকটটা কবে মিলবো ঠিকও আমরা বলতে পারি না। অন্যদিকে সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রেখে আর্থিক লোকসানের মুখে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরাও। সবকিছুর মেশিনারিজ হতে শুরু করে মেশিনারিজের মেইনটেনেন্স কস্ট, তারপরে হলো বিগত এই 7-8 বছরে প্রায় 19-20% বেড়েছে বিদ্যুতের খরচ, কিন্তু আমাদের কমিশন কোনো বাড়ে না, যার কারণে এই শিল্পটা ধ্বংসের পথে। আসলে আমাদের কিছু নাই, এটা যখন লাইনে প্রেশারটা স্বাভাবিক হবে তখন এই ভোগান্তি থেকে আমাদের গ্রাহকরা রক্ষা পাবে। এই সংকট ফিলিং স্টেশন ছাড়িয়ে পৌঁছে গেছে বাসাবাড়িতেও, বাড়ছে ভোগান্তি। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে গণপরিবহনে চরম নৈরাজ্যের আশঙ্কা রয়েছে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গ্যাস সংকট নিয়ে রাজধানীর মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, এই মুহূর্তে সিএনজি ফিলিং স্টেশনের পরিস্থিতি চিত্র কেমন দেখছেন, চালকরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, এই মুহূর্তে আমি রয়েছি মগবাজার ঠিক রেল গেট সংলগ্ন যমুনা ফিলিং স্টেশনে। এখানে অনেকেই অভিযোগ করছেন যে 5 থেকে 7 ঘন্টা, অর্থাৎ সকাল 7টা থেকেই অনেকে এখানে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং একই সাথে এখানে তীব্র যে সারি, সেই সারিটা হওয়ার কারণ হচ্ছে
এখানে রাজধানীর যে কয়টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে এই যমুনা ফিলিং স্টেশন অন্যতম। এই একটু ভালো হওয়ার কারণে দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসে গাড়ি সারিবদ্ধভাবে এখানে অবস্থান করছেন। দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর শেষ হলেই তারা গ্যাস পাচ্ছেন। এবং একই সাথে আমি এখানের যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি যে গতকাল যে চাপ ছিল গ্যাসের, সেই চাপের থেকে আজকে কিন্তু আরো অনেকখানি চাপ কমে এসেছে। অর্থাৎ যে আমরা একজন গাড়ি চালকের সাথে যদি কথা বলি, তার সাথে জানার চেষ্টা করব যে কতক্ষণ ধরে তিনি অপেক্ষা করছেন এবং কি ধরনের সংকটে পড়তে হচ্ছে। এই যে সকাল 7টায় আমরা গ্যাসের লাইন ধরছি, এখনো আমরা সিরিয়ালে আছি, প্রায় 7 থেকে 8 ঘন্টা চলে গেছে। আর এখানে গ্যাসটা আমরা পাচ্ছি একটু ভালো, যে প্রেশার উঠায় 1.5 ঘন্টা গ্যাস দেয়, আবার 1.5 ঘন্টা বন্ধ রেখে প্রেশারটা উঠানোর পরে আমাদেরকে আবার গ্যাস দিচ্ছে। তারপরে এই জায়গায় অন্য পাম্পে যে আমরা ঘুরে আসলাম 200-300 টাকার গ্যাস ঢুকে, এখানে ম্যাক্সিমাম 561 টাকার আমার গ্যাস ঢুকছে। যাক, আমি এখানে একটু ভালো পাইছি। এই কারণে আমরা এই যে কষ্ট করে হোক, যেমনি হোক, এই যে অফিসে কাজ বাদ দিয়া যা কিছুই আমরা এখন এই যে সিরিয়াল ধরে গ্যাসটা নিয়ে যাচ্ছি। আমাদেরকে খুব প্যারা দিচ্ছে, মালিকও প্যারা দিচ্ছে, আমরা অসহায়ের মতন হয়ে পড়ছি। এবং কি এই জায়গায় কিছু নিয়ম ছাড়াই, যেমন ভিআইপি কিছু গাড়ি দিচ্ছে, এরা কিছু টাকা নিয়ে এই গ্যাসগুলা দিচ্ছে। ধন্যবাদ। শুনছিলেন শ্রাবন্তী, এরকম আসলে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে সিএনজি চালিত যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেই সব ফিলিং স্টেশনে কিন্তু আমি ঘুরে দেখেছি যে সারিবদ্ধ যে লাইন থাকার কথা, সেই লাইন ছাড়িয়েও রাস্তায় 3 থেকে 4টি লাইনে এখানে রূপ নিয়েছে। তো যার ফলে যানজট সৃষ্টি হয়েছে। এবং একই সাথে শ্রাবন্তী, আপনাকে যদি জানিয়ে রাখি যে এই যে তীব্র গ্যাস সংকট, সেই সংকট কিন্তু বাসাবাড়িতেও পৌঁছে গেছে। অর্থাৎ স্বাভাবিক যে গৃহস্থলী রান্না বান্না, সেই কাজেও বেগ পেতে হচ্ছে গৃহস্থলীদের। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে দাবি আদায় না হলে 23 আগস্ট থেকে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে। রাজধানীর বিজয়নগরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের নেতারা। আয়োজকরা জানান 2015 থেকে সরকারের কাছ থেকে 35 টাকায় কিনে সিএনজি পাম্পে খুচরা গ্রাহকের কাছে প্রতি ঘনমিটার গ্যাস 43 টাকায় বিক্রি করেছেন তারা। মালিকরা সেখান থেকে 8 টাকা কমিশন পান। এই কমিশন প্রায় 6 টাকা বাড়িয়ে 13 টাকা 96 পয়সা করার দাবি জানিয়ে আসছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। এর আগে 21 জুলাই সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা। মালিকদের দাবি, প্রায় 11 বছর একই কমিশনে গ্যাস বিক্রি করে লোকসানের মুখে তারা। বাংলাদেশের নিচে তেল গ্যাস সম্পদ আছে, কিন্তু আমরা উত্তোলন করতে পারছি না। আমাদেরকে উত্তোলন করার জন্য কি করতে হবে? আমাদের নিজস্ব শক্তি ব্যয় করে, আমাদের বাফেসকে শক্তিশালী করে এই গ্যাস উত্তোলনের ব্যবস্থা করতে হবে। 23 আগস্ট 2026 তারিখ হতে সারা দেশে সকল সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তটি বহাল থাকবে। ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে জিন তান্ত্রিক ও কবিরাজি পেজ খুলে অলৌকিক প্রতিকারের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ গিয়ে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার ফজলে এলাহি জানান, গ্রেফতাররা মূলত বেদে সম্প্রদায়ের সদস্য। তারা ইউটিউব দেখে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুন তৈরির কৌশল শিখে বিভিন্ন ভুয়া নামে ফেসবুক পেজ পরিচালনা করত। এরপর পরকীয়া, প্রেমের সফলতা, স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তান না হওয়া, পরীক্ষায় ভালো ফল, ব্যবসায় উন্নতি ও পারিবারিক সমস্যার সমাধানের নামে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। গত কয়েক মাসে এ ধরনের প্রতারণার শিকার হয়ে অন্তত 200 জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। এই মামলাটা আমরা গ্রহণ করার পরে অভিযানের প্রেক্ষিতে আমরা কুমিল্লা থেকে 2 জন এবং নোয়াখালী থেকে আরও আরেকজনকে গ্রেপ্তার করি। তাদেরকে আমরা গ্রেপ্তার করে গত 25 তারিখে আদালতে সোপর্দ করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা এক ছাত্রীকে ছুরি ও পিস্তলের ভয় দেখিয়ে পদ্মায় ফেলে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একই বিভাগের সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এই বিষয়ে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগকারী রোদেলা আনিস
বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর অভিযুক্ত মহসিন আলম একই বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগপত্রে উল্লেখ করা হয় 22 জুলাই থেকে মহসিন আলম রোদেলাকে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করে রোদেলা। পরে 26 জুলাই বিকেলে তাকে জোর করে পদ্মার পাড়ে নিয়ে আবারও প্রেমের প্রস্তাব দেন মহসিন। তা প্রত্যাখ্যান করায় পকেট থেকে চাকু বের করে হুমকি দেন এবং পিস্তলের ভয় দেখান তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ বিনিয়োগের আশায় সঞ্চিত অর্থ রাজবাড়ী প্রধান ডাকঘরে জমা দিয়েছেন কয়েকশো মানুষ, কিন্তু সেই অর্থ পৌঁছায়নি সরকারি কোষাগারে। কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রাজবাড়ী পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এমন কাণ্ডে দিশেহারা ভুক্তভোগীরা। স্বামী নেই, সন্তান নেই প্রতিবন্ধী জাহানারার। তিলে তিলে জমানো 2 লাখ টাকা রেখেছিলেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে, কিন্তু হঠাৎই জানতে পারেন তার জমা দেওয়া টাকা সরকারি কোষাগারে পৌঁছায়নি। জাহানারার মতো এমন করুণ পরিণতি আরো অনেক গ্রাহকের। প্রতিবন্ধী মানুষ আমার টাকাটা রাখলো এমন বেলা কষ্টের, আমার শিশু সম্বল আমার কষ্টের টাকা না। পোস্ট অফিস স্টাফের সাথে জড়িত আছে এবং পোস্টমাস্টার ছিলেন বিকাশ বাবু, মূলত হলো উনি আছেন শিহাবের সাথে। জানা গেছে ফিক্সড ডিপোজিট করতে পোস্ট অফিসে গেলেই লেটার রাইটার শিহাব মৃধার কাছে পাঠাতেন পোস্টমাস্টার থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা। সেই সুযোগে শিহাব কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিহাবের কাছে 2 লাখ টাকা রাখছি, 7-8টা স্লিপ দিছে। যেদিনে আসি কয় যে ওই নাই। এই যে আজকে আমি এসে শুনতেছি যে আন্দোলন পালাতক আসছি সবাই, যে আমাদের টাকা কই, আমাদের টাকা গেল, কোনো স্লিপ দেখালাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানেও যদি মানুষের জানমালের সিকিউরিটি যদি না থাকে, তাহলে আসলে মানুষের এই জায়গা থেকে আস্থা হারিয়ে যাবে। অফিসে নেই পোস্টমাস্টার বিকাশ বিশ্বাস, শিহাব মৃধাকেও পাওয়া যায়নি কর্মস্থলে। তবে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা মেলে সম্প্রতি তিনি বিপুল অর্থ খরচ করে বানিয়েছেন বাড়ি। পরিবারের দাবি তিনি কয়েকদিন ধরে নিখোঁজ, দাবি সুষ্ঠু তদন্তের। পোস্ট অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ওই জায়গা, তারা ইনভলভ আছে এ পর্যন্ত তো আমরা শুনতেছি। এখন আসলেও কি বিষয়টা অবশ্যই তদন্ত করে তো দেখা উচিত। এই বিষয়ে তদন্ত চলমান, প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নতুন পোস্টমাস্টার। এই টাকাটা পরবর্তীতে সে আর অ্যাকাউন্টভুক্ত করে নাই, অর্থাৎ কাউন্টারে আর জমা দিই নাই, তার নিজের কাছে রেখে দিছে। এভাবে গ্রাহকদের সাথে সে প্রতারণা করছে। পরবর্তীতে আমরা যখন এটা উদ্ঘাটন করতে পেরেছি, তারপর থেকে সে আর অফিসে আসছে না, তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। অর্থ আত্মসাতের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি সচেতন নাগরিকদের। আমরা অতি সত্বর মনে করি এখানে প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তার দৃঢ় পদক্ষেপ নিয়ে, আইনি পদক্ষেপ নিয়ে এই গ্রাহকদের টাকা যাতে সে ফেরত পায়, এবং যারা এই ধরনের টাকাগুলো চুরি করেছে অথবা লুপাট করেছে তাদের বিষয়ে আইনের ব্যবস্থা নেওয়া হয়। নিয়ম মেনে সরকারি প্রতিষ্ঠানে টাকা জমিয়ে এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। দ্রুত সমস্যার সমাধান হবে, যার টাকা তার নামে যাবে, এমন জোর দাবি তুলছেন ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা যেন একটি উন্মুক্ত ময়লার ভাগাড়। পুরো পৌর এলাকা জুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ, যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিনের স্তূপ দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভা। এতে মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে পরিচ্ছন্নতার কাজে দ্রুত লোকবল নিয়োগের চেষ্টা চলছে। বাড়ির আঙিনায়, সড়কের পাশে, খাল, পুকুর, ডোবা নালায় যেদিকেই চোখ যায় কেবল ময়লার বড় বড় স্তূপ। দীর্ঘদিনের জমে থাকা এসব আবর্জনা জানান দিচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় কতটা উদাসীন কর্তৃপক্ষ। এ চিত্র মুন্সিগঞ্জের প্রাচীন বাণিজ্যিক নগরী মীর কাদিম পৌর এলাকার। পরিকল্পিত উদ্যোগ না থাকায় নাগরিকরা যত্রতত্র ফেলছেন আবর্জনা। তাদের অভিযোগ প্রথম শ্রেণীর পৌরসভার হলেও নাগরিক সেবার ছিটে ফোঁটাও নেই মীর কাদিমে। মীর কাদিম পৌরসভার এই গেটের যে পৌরসভা, এটার কোনো ময়লা কোনো জায়গা থেকে ময়লা নেয় না। ছোট ছোট খালগুলো আছে, এই খালগুলোর ভিতরে সব ময়লা ফেলাইতেছে, আবর্জনা হইয়া মানুষ চলাচল করতে পারতেছে না। হাজার হাজার লোকের অসুবিধা হইতেছে, বাড়ি ঘরে থাকার অযোগ্যতা হয়ে গেছে। বিভিন্ন স্থানে জমে থাকা এসব আবর্জনা দীর্ঘদিন অপসারণ না করায় পুরো পৌর এলাকা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াচ্ছে রোগ ব্যাধি। জায়গা নাই মীর কাদিম পৌরসভায়, সে কারণে আমাদের আশেপাশের লোকজন এই খালের মধ্যে ময়লাটি ফালতেছে। দুঃখের বিষয়, এখানেও রাস্তার মধ্যে ময়লা ফেলে, বিভিন্ন জায়গায় ময়লা ফেলতেছে। মীর কাদিম পৌরসভার নাগরিক, এখানে ময়লা ডাস্টবিন নাই, এই ময়লা আবর্জনা চারিদিকে ভরে থাকে।
পৌর কর্তৃপক্ষের দাবি, লোকবলের অভাবে ব্যাহত হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম। শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের এখানে পরিচ্ছন্নতা কর্মী আছে, শ্রমিক যারা তারা হচ্ছে 6 জন। এই 6 জনকে দিয়ে আমরা বিভিন্ন স্পট থেকে ময়লাগুলোকে সংগ্রহ করছি। আমাদের পরিচ্ছন্নতা কর্মী বাড়ানোর একটি পরিকল্পনা রয়েছে। এই মধ্যবর্তী সময় যেহেতু বর্ষার সময় এই বিষয়গুলোতে বেশি জনভোগান্তি তৈরি হয়, আমরা মধ্যবর্তী সময়ে অস্থায়ীভাবে কিছু পরিচ্ছন্নতা কর্মী নিয়ে আমরা স্পট ভিত্তিক পরিচ্ছন্নতার কাজ করব। ঐতিহ্যবাহী রিকাবিবাজার ইউনিয়ন বিলুপ্ত হয়ে 1995 সালে মুন্সিগঞ্জের দ্বিতীয় পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয় মীর কাদিম পৌরসভা। এখানে লক্ষাধিক মানুষের বসবাস। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনের মধ্য দিয়ে সূচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। এ শিল্পাঞ্চলে 30টি চাইনিজ প্রতিষ্ঠান 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বেজাগে। গত 16 জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রায় 1 দশক পর আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল। 2031 সালের মধ্যে 4100 কোটি টাকা ব্যয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। দুপুরে কর্ণফুলী নদীর তীরে আয়োজন করা হয় অনুষ্ঠানের। ভিত্তিপ্রস্তর স্থাপন ও উভয় দেশের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, টেক্সটাইল, পোশাক ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় চীন। My warm congratulations to China Road and Bridge Corporation and the companies that have expressed their intent to establish operation in the zone. Most importantly, I pay tribute to all the Chinese and Bangladesh chroniclers whose hard work has made today's groundbreaking possible. অর্থমন্ত্রী বলেন, 2034 সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বিপুল পরিমাণ কর্মসংস্থান তৈরির বিকল্প নেই। বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন মুখিয়ে আছে। দেশের শেয়ার বাজারও নতুন করে পুনর্গঠন হচ্ছে দাবি করে মন্ত্রী শেয়ার বাজারে চীনা বিনিয়োগের আহ্বান জানান। It is the only thing that is going to drive the economy of the country. It is the only thing that is going to create employment. And it is the only thing that will lead to the $1 trillion economy in 2034 this government has projected. I want the Chinese investors to go and list in Bangladesh capital market. চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। This moment is culminated of a shared vision, persistent dedication and high-level bilateral commitment tracing back to foundational agreements under the Belt and Road Initiative and reaffirmed in our recent joint communique. এই প্রকল্প বাংলাদেশ চীন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নানা নাটকীয়তার শেষে অবশেষে থেমেছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, কূটনৈতিক আলোচনার জন্য ইরানকে আরও সময় দিতে এ পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এদিকে যুদ্ধবন্ধ প্রসঙ্গে অস্ত্রের মজুদ কমে আসার গুঞ্জনকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে হরমুজের 6টি জাহাজে আটক করেছে আইআরজিসি। টানা 2 সপ্তাহ পর থামল যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দিতে চান ট্রাম্প, আর এই জন্যই ইরানের ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছেন তিনি। এমন বক্তব্য দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস। এদিকে যুদ্ধবন্ধ প্রসঙ্গে বিশ্বজুড়ে গুঞ্জন ছিল অস্ত্র কমে আসায় হামলা বন্ধ করেছে ওয়াশিংটন। তবে এমন তথ্যকে বানোয়াট আর মিথ্যা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ওয়াশিংটনের কাছে প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত বিষয়ে আবারও মুখ খুলেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মোস্তফা জানান, যে কোনো চুক্তিতে যাওয়ার আগে লেবাননে চালানো ইসরায়েলের সব ধরনের হামলা ও আগ্রাসন বন্ধ করতে হবে। অন্যদিকে হরমুজ প্রণালীতে 6টি বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তাদের দাবি, জাহাজগুলো নির্ধারিত রুটের পরিবর্তে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। প্রিয়জন হারানোর শোক, প্রতিনিয়ত মৃত্যু ভয় আর অনিশ্চয়তার মধ্যে যেন হারিয়ে যাচ্ছে তাদের শৈশব। তবে এই ভয়াবহ বাস্তবতার মাঝেও খেলাধুলা, শিল্পচর্চা ও পশু পাখির সান্নিধ্যের মাধ্যমে তাদের মানসিক ক্ষত সারিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ইসরায়েলি হামলায় গাজায় প্রায় প্রতিটি শিশুই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। কেউ হারিয়েছে পরিবার, কেউ বা শরীরের অঙ্গ। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত এসব শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসার পাশাপাশি চলছে ফুটবল প্রশিক্ষণ, ছবি আঁকা ও গানের মতো সৃজনশীল কার্যক্রম। বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে যোগব্যায়াম, কারাতে ও ব্রেক ড্যান্সের মতো শরীরচর্চা হয়ে উঠেছে মানসিক পুনর্বাসনের অংশ। প্রশিক্ষকদের ভাষায় এসব কার্যক্রম শিশুদের ভয়, হতাশা ও অনিশ্চয়তা কাটিয়ে নতুন করে বাঁচার সাহস যোগাচ্ছে। যুদ্ধের আগে আমরা চ্যাম্পিয়ন তৈরির স্বপ্ন দেখতাম। এখন আমাদের লক্ষ্য শিশুদের মানসিক ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করা। এই 1 ঘন্টার প্রশিক্ষণ তাদের আগামী দিনের অনিশ্চয়তার সাথে লড়াই করার সাহস যোগায়। এদিকে অ্যানিম্যাল থেরাপি ক্যাম্পে খরগোশ ও পাখির মতো প্রাণীর সঙ্গে সময় কাটিয়ে কিছুটা মানসিক স্বস্তি খুঁজে পাচ্ছে শিশুরা। এখানে এসে খেলাধুলা করি, প্রবীণদের সঙ্গে সময় কাটাই, তখন সব নেতিবাচক অনুভূতি ভুলে যাই। ইউনিসেফ বলছে গাজায় 11 লাখের বেশি শিশু এই মানবিক বিপর্যয়ের শিকার। যুদ্ধ থামাতে না পারলেও ছোট ছোট এসব উদ্যোগ অন্তত তাদের হারিয়ে যাওয়া শৈশব আর মানসিক শক্তি ফিরে পাওয়ার পথ তৈরি করছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি ফুড ফেস্টিভ্যালে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে 3 জন, আহত হয়েছে শিশুসহ 5 জন। রবিবার সন্ধ্যায় শহরের স্পেস নিডল থেকে 1 ব্লক দূরে সিয়াটল সেন্টারে এই ঘটনা ঘটে। সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানায়, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। ঘটনাস্থলে 2 জনের মরদেহ উদ্ধার করে তারা। 2 বছর বয়সী শিশুসহ আহত 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারী বা সন্দেহভাজন কাউকে আটকের বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছর যুক্তরাষ্ট্রে এটি অন্তত 271তম গোলাগুলির ঘটনা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢল ও কাদা পাথরের নিচে আটকা পড়া মানুষকে উদ্ধারে পুরোদমে চলছে কাজ। এখন পর্যন্ত 247 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার দুপুরে উইজুয়ান কাউন্টির একটি নদীর উপত্যকায় হঠাৎ করে এ বন্যা দেখা দেয়। স্রোতে ভেসে যায় বেশ কিছু যানবাহন। ফায়ার সার্ভিসের 305 জন কর্মী 68টি ট্রাক ও 4টি কুকুর নিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। বৈরী আবহাওয়ার মাঝেও ড্রোনের সাহায্যে তাদের 4র্থ দফার তল্লাশি চলছে। এরই মধ্যে 23 জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের বেশিরভাগই আঘাত ও হাড় ভাঙার শিকার। নিখোঁজদের সন্ধান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। আর্জেন্টাইন কোচকে মিথ্যাবাদী বললেন বিশ্বকাপ জয়ী স্পেনের খেলোয়াড় দানি ওলমো। বিশ্বকাপ ফাইনাল শেষে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন ওলমো। যেদিন ওলমোর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ আয়ালা। পরে যদিও দুঃখ প্রকাশ করেছেন এই কোচ, তবে ভুল স্বীকার না করে শুধু ক্ষমা চাওয়ার নাটক করেছেন তিনি, এমনটাই মনে করেন সদ্য বিশ্বকাপ জয়ী ওলমো। বিশ্বকাপ শেষ, তবু কাটছেই না যেন বিতর্কের রেশ। প্রতিনিয়ত পাল্টাপাল্টি অভিযোগ ও বাকযুদ্ধে জড়াচ্ছে স্পেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। এবার সে তর্কে যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশির পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন 2 দলের খেলোয়াড়রা, কিন্তু কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন আগেই মাঠ ছাড়া দানি ওলমো। তবে হঠাৎই তাকে আক্রমণ করে বসে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। যদিও পরে সে বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি, বলেন ওলমোর কথার প্রতিক্রিয়াতেই এমনটা করেছিলেন। এই বিষয়ে স্প্যানিশ সংবাদপত্র দিয়ারি দে তেরেসাতে ওলমো বলেন, অনুতপ্ত না হয়ে শুধুই ক্ষমা চাওয়ার নাটক সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ। সে বলে সে দুঃখিত, আবার নিজের আচরণের পক্ষে যুক্তিদার করায়। সে আসলে অনুতপ্ত নয়, কারণ সে মিথ্যা বলছে। আমি তাকে কিছুই বলিনি। সে আমার দিকে তেড়ে এসেছে, তার ক্ষমা আমার প্রয়োজন নেই। মানুষের পরিচয় ভুলে নয়, ভুল স্বীকার করার সাহসেই তার পরিচয় পাওয়া যায়। এত অভিযোগ ও বিতর্কের পরও মুখে কুলুপ এঁটেই বসে আছে ফিফা। ম্যাচের আগে ও পরে এমন আচরণ খুঁটিয়ে দেখার এখতিয়ার রাখে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তবে এখন পর্যন্ত দেখা যায়নি কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।